ওদের বাঁধন যতই শক্ত হবে একদম ততই বাঁধন টুটবে। যত বেশি ওরা এই ওদের ধারণাগুলোকে মানুষের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তত বেশি তাদের নিজেদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব বেরিয়ে আসছে। আপনারা সবাই জানেন যে আরএসএস এর সংঘচালক মোহন ভাগবত গত 11ই জানুয়ারি মধ্যপ্রদেশে ইন্দোরে হে রামলালার মহা অভিষেক অনুষ্ঠানে 1947 সালে ভারত যে স্বাধীনতা অর্জন করেছেন সেই স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা নয় বলে তিনি ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে যেদিন রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হলো সেই দিনই আসল স্বাধীনতা অর্জন করলো ভারত। তো স্বাভাবিক কারণে এটা নিয়ে সারা দেশে সমালোচিত হচ্ছেন তিনি। তার লক্ষ্য হচ্ছে যে 2035 সালে এই যে সংবিধান চলছে সেই সংবিধানটাকে ধ্বংস করা হবে এবং একটি সংবিধান নাকি তারা রচনা করে ফেলেছে ইতিমধ্যেই, হিন্দু রাষ্ট্রের সংবিধান, রাম রাজ্যের সংবিধান, সেই সংবিধান লাগু হবে। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে আজকে আলোচনা করতে এসেছেন দুজন বিখ্যাত সমাজকর্মী, শঙ্কর এবং আমাদের সুমিতা। ভারত রাষ্ট্র কেমন হবে তিনি নির্ধারণ করবেন। কে এই মোহন ভাগবত? তার ব্যক্তিগত পজিশনটা কি ভারত রাষ্ট্রের মধ্যে? তিনি ঘোষণা করে দিচ্ছেন 2-3 দিন পরই যে ভারত রাষ্ট্র এরকম হবে, ভারত রাষ্ট্র এরকম হবে, রামলালার প্রতিষ্ঠা করলেই ভারত রাষ্ট্র সত্যি সত্যি স্বাধীন রাষ্ট্র হবে। কে এত বড় অডাসিটি, এত বড় কথা মোহন ভাগবত বলে কি করে? আরএসএস এর প্রধান সংঘচালক হচ্ছেন মোহন ভাগবত। এখন আরএসএস নিজেকে পরিচয় দেয় একটা সাংস্কৃতিক সংগঠন বলে, কিন্তু আমরা দেখব যে তার জন্মলগ্ন থেকে আরএসএস ভারতকে একভাবে গড়তে চেয়েছে। তাদের একটা আইডিওলজি বা আদর্শ থেকে তারা ভারতকে গড়তে চেয়েছে। এখন বোঝাই যায় যে শুধু সাংস্কৃতিক সংগঠন তো আরএসএস নয়, বা বলা যেতে পারে সাংস্কৃতিক সংগঠন তো বটেই, তার থেকে আরও বড় কিছু। আসলে বিষয়টা হচ্ছে যে ভারত যখন স্বাধীনতা সংগ্রাম চলছে তখন তো অনেকগুলো মতামত ছিল যে স্বাধীন ভারতটা কেমন হবে। তো এই যে আরএসএস এবং বা হিন্দু মহাসভা, আরএসএস এবং পরবর্তীকালে আরও বহু এই পরিবারের মধ্যে, যে সংঘ পরিবারের মধ্যে আরও বহু সংগঠন গড়ে ওঠে, এদের প্রত্যেকেরই ধারণা হচ্ছে যে, বা এদের মত হচ্ছে যে ভারতকে একটা হিন্দু রাষ্ট্র করতে হবে, হিন্দুদের জন্য রাষ্ট্র এবং একটা হিন্দু রাষ্ট্র থাকবে। তার সংবিধান, এই যে সংবিধান আমাদের আজকে আছে, আম্বেদকর সেটার প্রধান স্থপতি বা একটা উদ্যোগের মধ্য দিয়ে স্বাধীন ভারতে এটা তৈরি হয়েছিল একটা ধর্মনিরপেক্ষ দেশ গঠন করার জন্য। এই সংবিধানটা চলবে না, এই সংবিধানটা আমরা মানি না। আরএসএস বহুবার বলেছে, তাদের অর্গানাইজারে লিখিতভাবে লিখেছে যে এই সংবিধান আমরা মানি না, আমরা মনুস্মৃতিকেই আসলে সংবিধান মনে করি, এবং আজকে যদি কোনো সংবিধান হতে হয় তাহলে সেটা মনুস্মৃতির আদলে, সেই আলোকে এই সংবিধান হবে। তো মোহন ভাগবত, দুর্ভাগ্যজনকভাবে আজকে মোহন ভাগবতের মতো লোকেরা, তার হয়তো সেই অর্থে কোনো রাষ্ট্রীয় মর্যাদা নেই বা রাষ্ট্রীয় পদ নেই, কিন্তু তার লোকেরাই আজকে সরকার চালাচ্ছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকে কেন্দ্রীয় সরকার বিজেপির হাতে। সুতরাং তিনি এই ঔদ্ধত্য দেখাতে পারছেন যে আমি ঠিক করে দেবো ভারতবর্ষ কেমন হবে, সেটা আমি ঠিক করে দেবো, সেই ঔদ্ধত্য তিনি দেখাতে পারছেন। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে জনগণ, তাদের মতামত নেওয়ার কোনো প্রয়োজন তো তারা বোধ করেন না। ভারতবর্ষে শুধুমাত্র সংঘ পরিবার আছে বা রাজনৈতিক ক্ষেত্রে শুধু বিজেপি আছে বা শুধু আরএসএস আছে এমন নয়, আরও বহু রাজনৈতিক ধারা, উপধারা ভারতবর্ষে আছে। এখন এদের মতামত নেওয়ারও কোনো প্রয়োজন তারা বোধ করেন না। ভারতবর্ষে আপনার বিভিন্ন যে জনগোষ্ঠী আছে, বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব প্রতিনিধিরা রয়েছেন। তো একেবারে তাই।
আদিবাসী সংগঠন আছে, দলিত সংগঠন আছে, হ্যাঁ, এরকমভাবে শ্রমিক সংগঠন আছে, কৃষক সংগঠন আছে, মহিলা এই সংগঠন যে আছে। ভারত গঠিত হবে, হ্যাঁ। কিরকম ভারত গঠিত হবে সেটা কনস্টিটিউয়েন্ট হ্যাঁ অ্যাসেম্বলি পরিষ্কার করে ডিজাইন করেছে। হ্যাঁ হ্যাঁ সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে একটি পার্টিসিপেশন ছিল মাত্র। সেই একটি পার্টিসিপেশন সে যেটুকুন বলেছে সেটুকুনও শোনা হয়েছে, তাকে তো ইগনোর করা হয়নি। জনগণকে উপেক্ষা করে কত বড় নবাব হয়ে গেছে এ মোহন ভাগবত, সে বলে দিচ্ছে যে এই ধরনের ভারত তৈরি হবে। এটা কি ধরনের বর্ডার সিটি? এখান থেকে তো এটা পরিষ্কার বোঝা যায় যে তারা আসলে গণতন্ত্রকে কোনো গুরুত্ব দেন না। গণতন্ত্রকে যে তাদের সামান্যতম গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা মর্যাদা নেই, সেটা মোহন ভাগবতের এই ধরনের যে প্রকাশ্য কথাবার্তা, এটা তিনি তার দলের মধ্যে বলেন, তিনি তার চিন্তন শিবিরে বলেন, আলাদা আলাদা কথা, কথা। প্রকাশ্যে প্রকাশ্যে বারবার। বলছেন, প্রকাশ্যে। হ্যাঁ, তো এখান থেকে যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে যে গণতন্ত্রের প্রতি তাদের কোনো রকম আস্থা নেই, অথচ তারা অন্যদের দোষী করেন গণতন্ত্রের কথা বলে। এমনকি যদি আপনি এই জায়গাটাও খেয়াল করবেন, সেটা হচ্ছে যদি দেশের কথা বলেন, সমাজবাদের কথা বলছে হ্যাঁ। সেদিন, বলছে হঠাৎ করে এই যে তত্ত্ব চলছে ইত্যাদি ইত্যাদি, সমাজবাদ একটা তত্ত্ব। সমাজবাদ একটা তত্ত্ব হতে পারেনি, সেটা বৈকুণ্ঠ দিতে পারে না। সমাজবাদ বৈকুণ্ঠ দিতে পারে না। সুতরাং 11 তারিখে যে ভাষণটা দিয়েছে, যে 22শে জানুয়ারি বৈকুণ্ঠ দেওয়ার রাস্তা খুলে গেছে, এটাই প্রকৃত স্বাধীনতা দিবস। আমি সুমিতদার কাছে একটু ঘুরে আসি। সুমিতদা, এই রামলালার প্রতিষ্ঠার দিনে স্বাধীনতা দিবস, রাম, জয় শ্রী রামের প্রতিষ্ঠার দিনে, এই রাম তো স্ত্রীকে পুড়িয়ে মারতে চেয়েছিল। নারী তার নিজের স্ত্রীকে পুড়িয়ে মারতে চেয়েছিল। নিজের স্ত্রী প্রেগন্যান্ট, সেই অবস্থায় তাকে মিথ্যে কথা বলে বনবাসে পাঠিয়ে দিল যাতে স্ত্রীর মুখ না দেখতে হয়। এই রাম, যে মূল নিবাসী সম্মুখ, তার গলা কেটেছে, হত্যা করেছে। তাহলে মোহন ভাগবত রাম লালার প্রতিষ্ঠা করে আসলে কি বার্তা দিতে চাইছে? আসলে দেখুন, আরএসএস তৈরি হয়েছিল মহারাষ্ট্রে আজ থেকে ঠিক 100 বছর আগে। এই কেন মহারাষ্ট্রে আরএসএস গড়ে উঠল, তার কারণ হচ্ছে যখন আরএসএস তৈরি হয়, ভারতের স্বাধীনতা আন্দোলন যখন চলছে, সেই সময় বি.আর. আম্বেদকরের নেতৃত্বেই মহারাষ্ট্রতেই মহর যে মাহারদের, হ্যাঁ। যে জাতি, সেই তাদের একটা উত্থান হচ্ছে ক্রমশ। একদম তাই। এইখানে এদেরকে আটকাবার জন্যই এই চিৎপাবন ব্রাহ্মণ, যাদেরকে বলা হয় মহারাষ্ট্রের, মানে একেবারে বড় আকারের ব্রাহ্মণ, তারা সোজাসুজি এই আরএসএসটাকে তৈরি করলো। অর্থাৎ আরএসএস প্রথম থেকেই এটা হচ্ছে একটা বর্ণবাদী মানে, আপনি কি জানেন যে ভারতবর্ষের ব্রাহ্মণরা চিৎপবন ব্রাহ্মণদের বলে যে এরা হচ্ছে ওই ফ্যাসিস্টদের বংশধর, একেবারে নাজিদের বংশধর। একেবারে আরএসএসও তাই। আরএসএস তৈরি হয়েছিল একদিকে যে হিন্দুত্ববাদী মানে দলগুলো ছিল বা সংগঠন ছিল, তার মধ্যে হিন্দু মহাসভাও একটা, এবং তারই প্রতিষ্ঠাতা হচ্ছে বীর বলতে অসুবিধা আছে, সেই সাভারকার, সেই সাভারকার তো এক সময় জেলে গিয়ে আন্দামানে সেলুলার জেল থেকে উনি একের পর এক চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ক্ষমা চেয়ে, এবং তাকে মুক্ত করে দিলে সে সারা জীবন ব্রিটিশ। আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই যে রামকে আমরা দেখলাম, যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করলো, সম্মুখের হত্যা করলো, প্রথম থেকে আরএসএস এর যে দর্শন, এটা ওরা সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলে। এই জাতীয়তাবাদের আড়ালে যে কথাটা ওরা বলতে চায় সেটা হচ্ছে সম্পূর্ণ এই মনুস্মৃতিকে ফিরিয়ে আনা, এই বর্ণবাদকে ফিরিয়ে আনা, এই নারী বিদ্বেষী এবং নিচু জাতের বিদ্বেষী যে চিন্তা ভাবনা, সেই ভাবনাটাকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে চায়। অর্থাৎ ওই তুলসীদাসের রামচরিত মানসের ঢোল গওয়ার পশু শূদ্র নারী ইয়ে সারে তড়ন কি অধিকার। একদম
একদম এইটাই হচ্ছে আরএসএস এর মূল উদ্দেশ্য, এবং আরএসএস এই জায়গাটা থেকেই চালিয়ে আসছে। একদম ওদের প্রথমের দিকেই 1923-24 সালে যখন আরএসএস গঠনের সম্ভাবনা চলছে এবং সাভারকর তার হিন্দুত্ব বইও লিখে ফেলেছে, সেই সময় মুঞ্জে এবং আরো কয়েকজন নেতারা, তাত্ত্বিক নেতারা, তারা সবাই একেবারে জার্মানিতে গিয়ে মুসোলিনির পুজো করে ইটালিতে, এবং সেই ধারাটাকে এখানে কিভাবে চালানো হয়, এবং এরা সবাই ছিল হিটলারের পূজারী বলতে পারেন। যে হিটলারকে তারা মানে অভিবাদন জানিয়েছেন যে এরাই হচ্ছে আসল জার্মানিতে যেরকম ভাবে মানে আরিয়ানসদের, আর্যদের যে ধারাটাকে ওরা রাখতে চেয়েছে, অনার্যদের ধ্বংস করতে চেয়েছে, এখানেও ঠিক সেইভাবে ধ্বংস করতে চায়নি, নিজে পদানত করতে চেয়েছে, ঠিক সেইভাবেই এখানেও এরা সেই জায়গাটাতেই আসতে চেয়েছে। এবং এখানে হিটলারের জার্মানির সাথে আমাদের একটা মিল রয়েছে, কারণ আমাদের দেশের ব্রাহ্মণ যারা, তারা কিন্তু ওই আর্য, একদিক থেকে তারা আর্য, তারা বিদেশ থেকে এসেছিল, এসে এখানকার যারা সাধারণ মানুষ, সেই মানুষকে একেবারে শৃঙ্খলে বেঁধে রাখতে চেয়েছিল। তারা নিজেরা কিন্তু কৃষিকাজ ইত্যাদি এ সমস্ত জানতো না, একেবারেই জানতো না। তারা এদের কাছ থেকেই শিখেছে, কিন্তু এদের কাছ থেকে শিখতে গেলে এদেরকে একেবারে প্রথমত সেই কারণেই রামের তাদের শৃঙ্খল পড়িয়ে রাখতে হবে, এবং সেই কাজটাই কিন্তু আমরা রাম আর সম্মুখের যে গল্প, সেই গল্প আমরা দেখতে পেয়েছি, সেইভাবেই হচ্ছে। আরো অনেক ব্যাপার আছে, আরো রামায়ণে অনেক জিনিস দেখা গেছে পুরোপুরি রেসিস্ট, এই বর্ণবাদী চিন্তা, এই চিন্তাটা এদের আছে এবং এটাকেই এরা ধারণ করেছে। এবং সেই জন্যই আজকে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য এত বড় ওরা রাম জন্মভূমি আন্দোলন, তারপরে কোর্ট ইত্যাদি, বাবরি মসজিদকে ধ্বংস করা, এই সমস্ত জিনিস তারা চালিয়েছে, যাতে রামের যে ভাবনাটা, রামকে কেন্দ্র করে যে ভাবনাটা, যে বর্ণবাদী ভাবনা, এবং সম্মুখকে সেভাবেই করা হয়েছে, সেই জায়গাটা তারা এখানে প্রতিষ্ঠা করতে চেয়েছে। ঠিক আমি শঙ্করের কাছে একটু আসি। শঙ্কর, এই লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে 1947 সালে আমরা ইংরেজদের তাড়িয়েছি। সেখানে নেতাদের ভূমিকা ছিল, সেখানে সাধারণ মানুষদের ভূমিকা ছিল। এই সাধারণ মানুষদের ভূমিকা এবং পাশাপাশি যারা চিন্তাশীল মানুষ, যারা ভারত রাষ্ট্রকে গঠন করতে পারে, সেরকম মানুষকে আমরা দেখেছি যে এই ভারত রাষ্ট্র গঠন করার সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ধারাবাহিক আলোচনা হয়েছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রত্যেকটা ইস্যু উঠে এসেছে। পাশাপাশি আমরা পেয়েছি 1949 সালে একটা সংবিধান, এবং সংবিধানের প্রিয়াম্বলে পেয়েছি জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি। প্রত্যেক মানুষ সমান, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, প্রত্যেক মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, প্রত্যেক মানুষ শিক্ষিত হতে পারবে, প্রত্যেক মানুষের জন্য কর্মসংস্থানের কথা বলা হয়েছে, নারীদের সমান অধিকার দেওয়া হয়েছে, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষগুলোকে উপরে উঠে আনার জন্য তাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে একটা সুন্দর একটা সার্বভৌম রাষ্ট্র পরিকল্পনা করেছে, কল্যাণকারী রাষ্ট্র পরিকল্পনা রয়েছে সংবিধানের মধ্যে। মোহন ভাগবত বলছে এই সংবিধান কোনো কাজে লাগেনি, এই সংবিধানে একটা ফালতু সংবিধান, আমাদের সংবিধান তৈরি হয়েছে। তাহলে মোহন ভাগবত এই যে মানুষ নির্ভয়ে থাকবে, মানুষ শান্তিতে থাকবে, এদের বিরুদ্ধেই কি যুদ্ধ করছে মোহন ভাগবত? এদের বিরুদ্ধেই কি রামরাজ্য প্রতিষ্ঠা করে একটা সংবিধান আনতে চাইছে? যে তা প্রতিপক্ষ তাহলে কি জনগণ? শঙ্কর, হ্যাঁ, দেখুন, আমি একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে এখানে দুটো তিনটে বিষয় একে অন্যের সাথে জুড়ে আছে। এক নম্বর হচ্ছে যে আমাদের দেশের যখন সংবিধান তৈরি হচ্ছে 1947 সাল থেকে 1949, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে আম্বেদকরের যে লেখা, তার যে ভাষণ, সেখানে যে সেটা যদি পড়লে বোঝা যায় একদম যে কত উন্নত মানের তর্ক বিতর্ক হচ্ছে। এখন এটা শুধু আমাদের দেশে হচ্ছে তা নয়, কিন্তু
সেই সময় সদ্য মুক্তিপ্রাপ্ত 1945-এর পর সমস্ত দেশে দেখবেন আপনি যে সদ্য মুক্তিপ্রাপ্ত যে দেশগুলো আছে, স্বাধীনতাপ্রাপ্ত যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে যখন তারা তাদের কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছে বা কীরকম দেশ তারা গঠন করবে সেইটা নিয়ে তারা আলোচনা করছে, তখন সেই সময় গোটা পৃথিবীতে গ্লোবালি আন্তর্জাতিকভাবে কিন্তু একটা সাম্য মৈত্রী ভ্রাতৃত্বের কনসেপ্ট কিন্তু খুব ডমিনেন্ট ফোর্স বা তার আগে আমরা ফরাসি বিপ্লবটা দেখেছি এবং তারপরে রাশিয়ার বিপ্লব দেখেছি। ফরাসি বিপ্লব, রাশিয়ান বিপ্লব হয়ে ওই সময় তার আগে অকুপাই মুভমেন্ট দেখেছি এবং ফ্যাসিবাদকে পরাস্ত করা হলো। 45 ফ্যাসিবাদকে পরাস্ত করা হলো। এই সব মিলিয়ে সেই সময়কার যে আবহাওয়া, সেই আবহাওয়ায় সমস্ত দেশে দেশে এই ধরনের সংবিধান গড়ে তোলা হচ্ছে। তার মধ্যে কোনো ঘাটতি নেই, সীমাবদ্ধতা নেই এমনটা নয়, সীমাবদ্ধতা ঘাটতি থাকতেই পারে, আছে, কিন্তু কথা হচ্ছে যে অন্ততপক্ষে একটা জায়গাকে এনশিওর করা হচ্ছে যে এখানে সবার রাইট আছে। এখানে রাম রাজত্বের নাম করে আজকে যেটা বলা হচ্ছে তার মানে তো আসলে ব্রাহ্মণ ক্ষত্রিয় রাজ, রাম রাজ্য, হ্যাঁ সবর্ণ রাজ বা সবর্ণ রাজ মনুস্মৃতি নির্ভর। হিন্দু রাষ্ট্র মানে তো আসলে হিন্দুদের রাষ্ট্র নয়, ওটা তো ব্রাহ্মণ ক্ষত্রিয়দের রাষ্ট্র। একদম তাই। এবারে এই ফলত এমন একটা রাষ্ট্র ব্যবস্থার কথা ওরা বলছেন যে যেখানে খোলাখুলি ভাবে এটা বলা হবে যে অল্প কিছু লোকের অধিকার থাকবে আর ভারতবর্ষের বড় জনগোষ্ঠী সবাই থাকবে স্লেভ। এটা খুব খোলাখুলি ভাবে আজকে কিন্তু মোহন ভাগবতরা বলছেন। ফলত তাদের এই যে যুদ্ধ, সেটা তো খুব স্বাভাবিকভাবেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরুদ্ধে যুদ্ধ। ইতিহাসে যদি আপনি রামের কথা ধরেন, ভারতবর্ষের এই যে 2500-3000 বছরের ইতিহাসটা যদি আপনি দেখেন, এই ইতিহাসের মধ্যে প্রতিক্রিয়াশীল ভাবনা চিন্তা আছে, প্রতিক্রিয়াশীল শক্তি আছে, প্রতিক্রিয়াশীল রাজত্ব আছে। আবার উল্টো দিকে প্রগতিশীল ভাবনা চিন্তা আছে, প্রগতিশীল আন্দোলন আছে, প্রগতিশীল রাজত্বও আছে। অশোকের রাজত্ব আর পুষ্যমিত্র শুঙ্গের রাজত্বকে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে এই দুদিকে দুটো জিনিস কিন্তু আমরা বুঝতে পারি। এরা যেটা নিচ্ছে, কি নিচ্ছে আপনি খেয়াল করুন, এরা কিন্তু বেছে বেছে প্রতিক্রিয়াশীল ধ্যান ধারণা, প্রতিক্রিয়াশীল রাজত্ব, প্রতিক্রিয়াশীল ভাবনা চিন্তা, প্রতিক্রিয়াশীল দর্শন, সাধারণ মানুষের বিরোধিতাকারী যে দর্শন, সেইটা দ্বারা নিজেরা পুষ্ট হচ্ছে এবং তারা গোটা জনগণের মধ্যে সেটাকে মানে ফেলতে চাইছে, প্রসারিত করতে চাইছে, এবং তার উপর ভিত্তি করে তারা পরিষ্কার একটা রাষ্ট্র ব্যবস্থার কথা আজকে তারা খোলাখুলিভাবেই বলছে, যেটা অনুসৃত রাষ্ট্র ব্যবস্থা, যেটা সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা, যারা এটা আর কিচ্ছু নয়। লক্ষ লক্ষ মানুষ, এই যে কটা মুভমেন্টের কথা বলা হলো, অকুপাই মুভমেন্ট, তারপরে সারা বিশ্ব জুড়ে কমিউনিজম মুভমেন্ট, পাশাপাশি আমরা দেখেছি ফরাসি বিপ্লব, তাতে কি হয়েছে, শিকল ভাঙতে চাইছে জনগণ, শিকল ভেঙে নিজের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছে জনগণ, যে রাষ্ট্রে আমার অস্তিত্ব রয়েছে, আমি স্লেভ নই, আমি একজন প্রকৃত মুক্ত মানুষ হতে চাই। জন্যে সমস্ত বিশ্ব জুড়ে শুরু হয়েছে মানে মুক্তির আনন্দের একটা স্বাদ, এবং যার জন্য ডেমোক্রেসির মধ্যে ঢুকছে সমস্ত মানুষ, বলছে ডেমোক্রেসির মধ্যে ঢুকতে হবে, কারণ সেখানেই আমার মুক্তি রয়েছে। আমাদের সমাজতান্ত্রিক সমাজ গঠন করতে হবে যেখানে সমতা রয়েছে, ইকুয়ালিটি রয়েছে। সেই জন্য মানুষ একেবারে আপ্রাণ লড়াই করছে, হাসতে হাসতে লক্ষ লক্ষ মানুষ ফাঁসির দড়ি পরে নিয়েছে মুক্তির জন্যে, যে আমরা মুক্তি চাই। এই যে যারা হাসতে হাসতে মুক্তি মানে ফাঁসির কাঠে চলে গেল, এই মোহন ভগবতদের সংগঠন তো ছিল তখন, কে অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে, এই যে মুক্তির আন্দোলনে মোহন ভগবতের পূর্বপুরুষ কিংবা মোহন ভগবতের সংগঠনের একজনের কি ছিল? না, একজনও ছিল না। আসলে দেশে দেশে যখন স্বাধীনতার আন্দোলন চলছে, আমি শুধু ভারতবর্ষের কথা বলছি না, বিভিন্ন দেশে স্বাধীনতার আন্দোলন হচ্ছে এবং সেখানে মানুষ তাদের জীবনও সমর্পণ করেছে এই আন্দোলনের জন্য, স্বাধীনতার জন্য। হ্যাঁ, প্রাণের মায়া করেনি। এবং এই যে আন্দোলন, এই যে স্বাধীনতার আন্দোলন, অর্থাৎ ঔপনিবেশিক রাজত্ব বা শৃঙ্খলে পড়া যে মানুষগুলো মুক্তির লড়াই করতে চেয়েছে, তারা শুধুমাত্র এই ঔপনিবেশিক শক্তিকে হটাতে চায়নি, তার সাথে জুড়ে গেছে দেশের অভ্যন্তরে যে বিভাজন আছে, অন্যায় আছে, যে অসাম্য আছে, সব কিছুর বিরুদ্ধেই এই স্বাধীনতার আন্দোলনটা করতে চেয়েছে।
এবং সব এইটার জন্যই এই আম্বেদকরের স্থপতি সেই যে কনস্টিটিউশন, যে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধানে মানে ফরাসি বিপ্লবের স্লোগান, সেই স্লোগান ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এর সাথে আরেকটাও জুড়েছেন ন্যায়, একদম, যেটা হচ্ছে কাস্টের প্রশ্নে। একদম 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 এই চারটে পয়েন্টকে তারা তুলে ধরেছেন এবং এটাই ছিল মানুষের দাবি। যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন তারা এই জায়গাটাকেই ধরতে চেয়েছেন যে আমরা কি স্বাধীন হয়ে আমরা কি দেশ বানাবো, যেটা শঙ্কর বলল, সেই কোন দেশে, সেই দেশে যেন অসাম্য না থাকে, সে দেশে যেন স্বাধীনতা থাকে, সে দেশে যেন ন্যায় থাকে, সে দেশে যেন সকলের মধ্যে মৈত্রী। এবং আজকে যখন আপনি একটু আগে বলছিলেন যে এরা কি করতে চায়, এরা তো মৈত্রীর কনসেপ্টটাকেই ভেঙে দিতে চায়, যেটাই হচ্ছে ওই ফরাসি বিপ্লবের এবং আমাদের কনস্টিটিউশনের মূল কথা হচ্ছে মৈত্রী। এই মৈত্রীটাকেই ভেঙে দিতে চায়, কারণ মৈত্রীর মধ্যে বিভাজন আনতে চায়। ভ্রাতৃত্ব মৈত্রীর মধ্যেই রয়েছে এই যে জাতপাতের বিরোধী একটা ভাবনা, এইটাকেই ভেঙে দিতে চায়। মানে আজকে আরএসএস প্রথম থেকেই সেটাই তাদের উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্য আজকে কিছুটা রাজনৈতিকভাবে তারা কিছুটা সফল হয়েছেন বলেই তারা এই সমস্ত বড় বড় কথা বলতে পারছেন। কিন্তু এটাও ভুলে যাচ্ছেন যে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন, সেই সময় থেকে বিজেপি ক্ষমতায় আসার পরে কিন্তু গত নির্বাচনে তাদের ভোটের সংখ্যা কমে গেছে এবং সেই কারণে, এবং এটা 100 বছর হতে চলেছে। এই দুটো কারণ মিলিয়ে আজকে তারা এই প্রশ্নগুলো তুলছেন, আরো জোরদার দিয়ে বলার চেষ্টা করছেন, কারণ ওদের মতাদর্শ অন্তত ভোটের রাজনীতির ক্ষেত্রে খুব একটু তলানির দিকে চলে যাচ্ছে। একদম একদম, সেই জন্য এইগুলো জোর দিয়ে বলার চেষ্টা করছে। শঙ্কর, এই যে সুমিতদা যেটা কথা বললেন, ঠিক একই কথা শোনা গেছে মোহন ভগবতের মধ্যে, যে আমরা আমাদের পূর্ণ ক্ষমতা হাতের মধ্যে পেয়ে গেছি, সুতরাং আমরা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করব, কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা গড়তে হয় সেটা আমরা ঠিক করব। এবং সেই জন্যই রামলালার প্রতিষ্ঠা দিবস হচ্ছে স্বাধীনতার প্রতিষ্ঠা দিবস। তিনি বারবার বলেছেন ক্ষমতা আমাদের হাতে এসে গেছে, অর্থাৎ সুমিতদা যেটা বলছেন যে 2025 হচ্ছে 100 বছর পূর্তি অনুষ্ঠান হবে, ওদের মহা সমারোহ হবে এবং সেই দিনেই ওরা একটা প্রলয়ের পরিকল্পনা করে রেখেছে। প্রলয় মানে বারবার নরেন্দ্র মোদীও বলেছে যে ধ্বংস না হলে সৃষ্টি হয় না, অর্থাৎ ধ্বংসটাই হচ্ছে ওদের এজেন্ডা। তো স্বাভাবিক কারণেই 2014 সালে ক্ষমতা এসেছে, ক্ষমতা হয়ে রামলালা প্রতিষ্ঠিত হয়েছে, এই 2024 সালে তাকে পূর্ণ প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। তো স্বাধীনতা পেতে গেলে কারো বিরুদ্ধে লাগে, তো তাহলে কিসের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করলো? আমরা তো সমস্ত কিছুই পাচ্ছিলাম। একটা মানুষ সে লেখাপড়া শিখবে, চাকরি শিখবে, সবকিছুই শিখবে, পূর্ণ বিকাশের জন্য সমস্ত ক্ষমতা পেয়েছিলাম আমরা। তাহলে কার বিরুদ্ধে এই মোহন ভগবত লড়াই করে এই দিনের স্বাধীনতা ঘোষণা করছে শঙ্কর? দেখুন, যখনই ভারতবর্ষকে মানে 1947-এর পর বা 1950-এর যখন সংবিধান লাগু হচ্ছে, তারপর ভারতবর্ষে তো একটা বাতাবরণ তৈরি হচ্ছে যে এখানে সকলেরই অধিকার আছে, সকলেরই রাইট আছে। সেটা দলিতদের রাইট আছে, সেটা আপনার আদিবাসী রাইট আছে, সেটা সংখ্যা, শুধু রাইট নয়, ইকুয়াল রাইট। হ্যাঁ, ইকুয়াল রাইট। সংখ্যালঘু যে ধর্মাবলম্বী, ধরুন মুসলমানদের বিরুদ্ধে এরা তো খুব বড় ধরনের টার্গেট করে, তো তাদেরও রাইট আছে, বৌদ্ধদের রাইট আছে, সবার রাইট আছে, মানে সবার ইকুয়াল বা সমান অধিকার আছে ভারতবর্ষে। যখনই এই ঘোষণাটা হচ্ছে, এই ঘোষণাটাকে তারা মনে করলেন যে তারা একটা শ্বাসরোধকারী অবস্থার মধ্যে পড়ে গেলেন, অর্থাৎ ওই যে ফ্যাসিবাদী শক্তি, তারা মনে করলো যে আমরা এই যে সবাই যদি অধিকার পেয়ে যাই, তাহলে আমরা শ্বাসরোধকারী অবস্থা ওই রকম হয়ে গেলাম, জাতির এতদিন ধরে পায়ের নিচে দাবিয়ে রেখেছি সেই মানুষের সমান আমাকে বসতে হবে, সমান সিঁড়িতে বসতে হবে। এতদিন পর্যন্ত তো তোমরা উঁচুতে বসলে কোনো একজন দলিত সহকর্মী
তাদেরকেও তোমরা নিচে বসতে বাধ্য করতে, তারা উপরে বসার তারা পেত না। কিন্তু 1950-এর পর বা যখন স্বাধীনতার পর তো এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আম্বেদকর আসছে, তো সেই সময় তারা মনে হলো যে তারা একটা শ্বাসরোধকারী অবস্থার মধ্যে পড়েছেন। গান্ধী হত্যা তো সেই আর নেই, একেবারে তাই। গান্ধী হত্যা কিসের জন্য? একেবারে তাই। সংঘ পরিবার বা এরা যে গান্ধীকে হত্যা করলেন তার পেছনে বিষয়টাই হচ্ছে যে তুমি এদেরকে মাথায় তুলছো, তুমি এই যে মানে অন্তজ দলিত বা মুসলমান তাদেরকে তুমি মাথায় তুলছো। সুতরাং গান্ধী হত্যার মধ্য দিয়ে ও তার শ্বাসরোধকারী অবস্থা থেকে একটা বেরিয়ে আসতে চাইছে, কিন্তু সেটা পারেননি। কিন্তু এখন যেটা তারা একটা রাজনৈতিক ক্ষমতা হাতে পাওয়ার পর তারা মনে করছেন যে আমরা মুক্ত হয়েছি। মুক্ত হয়েছি কার থেকে? মুক্ত হয়েছি এই সমতা থেকে। এই যে মানে দলিত অন্তজ ভারতবর্ষের যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ যে সমান সমান জায়গায় আসতে পারছেন, এইটা তার কাছে একটা শ্বাসরোধকারী অবস্থা। এই শৃঙ্খলটাকে ভেঙে দিয়ে আমি মুক্ত হচ্ছি। তার কাছে ব্রিটিশরা বড় কথা নয়, তার কাছে ভারত যে ব্রিটিশের তো দালালি করেছে, ব্রিটিশের তারা দালালি করেছে, তারা ব্রিটিশটা বড় কথা নয়, তার কাছে বড় কথা হচ্ছে যে সমানতা, সমানতার শৃঙ্খল তাদের কাছে ভয়ঙ্কর শৃঙ্খল। এটা তাদের কাছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন যে আমরা চিরকাল আমি ভেবে এসেছি এমন একটা সমাজ যেটা অসমানতার উপর দাঁড়িয়ে, আমি ওপরে বাকি সব নিচে, সেইখানে নিচের লোক ওপরে চলে আসছে। এই যে সমানতা, এই সমানতার শৃঙ্খল তাদের কাছে পরাধীনতা। আজকে তারা বলছেন যে সুতরাং সেইখান থেকেই তো তারা বলছেন যে আজকে আমরা স্বাধীনতা পাচ্ছি, এটাই হচ্ছে আসলে স্বাধীনতা। আসলে সমানতার শৃঙ্খলকে ভেঙে আমি আবার মনুস্মৃতির সমাজে বা রাষ্ট্রে ফেরত নিয়ে যাব, এইটা হচ্ছে আমার রাজনৈতিক ইয়ে। এটা তো খুব পরিষ্কার, মানে খুব পরিষ্কারভাবে তারা এই কথা বলে দিচ্ছেন। তবে একটা কথা এখানে আমি ছোট করে বলে রাখি, আপনি কথাটা তুললেন, সেটা হচ্ছে যে যার শক্তিতে তারা মনে করছেন যে তারা বোধহয় যা ইচ্ছে তাই করতে পারবেন, সেইটা কিন্তু হওয়া খুব মুশকিল আছে। আসবো এই জায়গাতেই আসবো। সুমিতা, এই যে একটা টাইম স্প্যান আমরা দেখেছি, আরএসএস এর রাজনৈতিক দল হচ্ছে বিজেপি, তাদের 14 থেকে 24 পর্যন্ত আমরা দেখলাম, 25-এ পা দিলাম আমরা। এর মধ্যে ক্ষুধা সূচকে একেবারে বাংলাদেশ থেকে নিচে নেমে গেছে, বেকারত্ব একেবারে ছেয়ে গেছে সারা দেশে, দেশের সম্পদকে পুরো মাল্টিন্যাশনাল ট্রান্সন্যাশনাল কোম্পানির কাছে পুরো দিয়ে দেওয়া হচ্ছে। দেশের একটি জায়গা যেন মানুষ অকুপাই করে না থাকতে পারে, মানুষের হাত থেকে জায়গা জমি সমস্ত স্থাবর অস্থাবর দিয়ে দেওয়া হচ্ছে কোম্পানিকে। পাশাপাশি দেখুন দ্রব্যমূল্য কিভাবে দাম বেড়ে গেছে, তার কোনো নিয়ন্ত্রণ নেই। সারা পৃথিবী জুড়ে টেকনোলজিতে সাংঘাতিক অগ্রগতি ঘটছে। এখানে গোমূত্র আর গোবর টেকনোলজি নিয়ে এরা ভাষণ মারছে। কোথায় কোথায় ভাষণ মারছে? ইসরোতে ভাষণ মারছে, গোবর আর গোমূত্র নিয়ে ভাষণ মারছে। সুতরাং এই যে গোবর গোমূত্র আর রামলালার প্রতিষ্ঠা, রামরাজ্যের প্রতিষ্ঠা, কি সারা পৃথিবীর অন্য জায়গায় যে এগিয়ে চলার নীতি তারা নিয়েছে, তার সঙ্গে কম্পিট করতে পারবে ভারত? অসম্ভব। এরা আসলে আরএসএস প্রথম থেকেই আধুনিকতার বিরুদ্ধে, আধুনিকতার বিরুদ্ধে। কিন্তু আধুনিকতার জায়গায় আজকে আরএসএস এর সাথে একটা নতুন, আজকে এক সময় তারা ব্রাহ্মণ্যবাদ বা মনুবাদের ধারণাটাকেই পোষণ করত, কিন্তু আজকে তার সাথে মিলে গেছে হচ্ছে কর্পোরেট রাজ। আজকের ব্রাহ্মণরা হচ্ছে কিন্তু আদানি আম্বানিরা, একেবারে তাই। এবং তাদের সাথে আরএসএস এর এটা একটা গুণগত পরিবর্তন এসেছে। 60-এর দশক 70 দশক পর্যন্ত আরএসএস একরকম ছিল, 70-এর দশকের পর থেকে আরএসএস আরো বেশি প্রো কর্পোরেট, প্রো ইন্ডাস্ট্রি এদিকে হচ্ছে, এবং এইটাকেই ভুলিয়ে দেওয়ার জন্য কর্পোরেট ব্যাকিংয়েই এই গোমূত্র পাম ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো চালু করা হচ্ছে। তার কারণ আজকে টাটা ইনস্টিটিউট গোমূত্র মানে গোবর নিয়ে তারা এই সমস্ত ওয়ার্কশপ করছে। আসলে সমস্ত জায়গাটাই আজকে আরএসএস এর কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা হয়েছে। ভারতবর্ষের বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি কি ভয়ানক অবস্থা, আমরা একের পর এক রায় দিয়ে সেটা দেখতে পাচ্ছি যে এখানে এই জায়গাতে, এবং রাম মন্দিরের রায়ও তাই হয়েছে। এবং বিজ্ঞানীরা আজকে, বিজ্ঞানীরা এই যে ইসরোর কথা বললেন, সেই বিজ্ঞানীরা তো এই গোমূত্র লাইনেই কথা বলছে। এদের জন্য আমাদের নিন্দা করার
কোনো ভাষা নেই। এরা শুধু নিজেদের স্বার্থর বাইরে কিছু দেখতে পাচ্ছে না, যে দেখতে পাচ্ছে যারা ক্ষমতায় আছে তাদের মতন কথা বললে, তাদের কথা বলে চললে আমার কিছু স্বার্থ লাভ হবে, সেই জায়গাটার বাইরে তারা আসতে পারছে না। অর্থাৎ এটাও কিন্তু একটা আরএসএস এর ব্যাপার আছে, যে মানুষকে সঠিকভাবে চিন্তা করার, বুদ্ধিদীপ্ত, যুক্তিপূর্ণ এবং যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, এগুলোকে ধ্বংস করে দাও, এবং যাতে ওই আদানি আম্বানিরা দেশকে লুট করতে পারে। এবং এই আদিবাসীদের কথা বলুন, সাধারণ মানুষের কথা বলুন, তাদেরকে তাদের অধিকার থেকে সরিয়ে দেওয়া একেবারে, তাদের অধিকারের কথা যেন তারা নিজেরা বলতে না পারে, এই জায়গাটাতে তৈরি করার জন্যই আজকে এই সমস্ত গৌমূত্র ইত্যাদি নানান রকমের ভেলকি এরা দেখাচ্ছে আর কি। ঠিক ঠিক ঠিক। শঙ্কর, এই যে এরা যেভাবে বলছে অখণ্ড ভারত তৈরি করতে হবে ইত্যাদি ইত্যাদি, ষোড়শ জনপদ, আপনি ভাবুন তো, একেবারে মায়ানমার থেকে কাবুল, কান্দাহার একেবারে পর্যন্ত বিস্তৃত এত বড় একটা দেশ, এত বড় একটা দেশকে কল্যাণকারী একটা রাষ্ট্রের মর্যাদা দিয়েছিলেন সম্রাট অশোক। যখনই এদের হয়েছে তখনই ভেঙেছে। আজকে 9টা 10টা খণ্ডে ভাগ হয়ে গেছে ষোড়শ জনপদ। কারোর সঙ্গে কোনো সদ্ভাবনা নেই। এই যে মালদ্বীপ, তার সঙ্গে সদ্ভাবনা ছিল, সদ্ভাবনা ভেঙে গিয়ে মালদ্বীপ ভারতবর্ষের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ, যার স্বাধীনতাতে ভারতের কন্ট্রিবিউশন রয়েছে, সেই বাংলাদেশ আজকে এই আরএসএস এর জন্য, এই মোহন ভাগবত আর মোদীদের জন্যই বাংলাদেশের মতো একটা দেশ আজকে শত্রু দেশে পরিণত হয়েছে। চীন তো আছে, নেপাল, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সবাই এক থেকে মানে ভারতকে মনে করছে যে এটা অকল্যাণকারী একটা দেশ এবং অকল্যাণকারী কিছু মানুষ এখানে রয়েছে। তাহলে এই যে অবস্থাটা, সেই অবস্থাটা দেখেও কেন মোহন ভগবত এই চিৎকার করছে ভারতকে ওরা আরো খণ্ডিত করতে চায়? দেখুন, অখণ্ড ভারতের কথা এরা বলে বটে মুখে, কিন্তু কোনো কিছু গঠন করার ক্ষমতা তো এদের নেই, ইতিহাসে কোনো দিনই ছিল না। একদম, আপনি যদি দেখেন ইতিহাসে কোনো দিনই ছিল না। আমি শুধু আরএসএস এর কথা বলছি না, ওদের তো 100 বছর বয়স। তার আগে যে সমস্ত ব্রাহ্মণ্যবাদী শক্তি যারা ভারতবর্ষকে রাজত্ব করেছে, তাদের আমলে আপনি দেখবেন যে ভারত খণ্ডিত হয়েছে। করেছে তো, আপনি দেখবেন সূর্যকে কান ধরে বগলে নিয়ে চলে গেছে শ্রীলঙ্কা লাভ দিয়ে। হ্যাঁ, আর তারপরে এই সমস্ত সাংঘাতিক টেকনোলজি আবিষ্কার করেছে তো। আজকে একটা জিনিস বলতে চাই, যে এই যে হোমোজেনাইজেশন, এই হোমোজেনাইজেশনে হচ্ছে বিভক্ত করার সবচেয়ে বড় একদম তাই। যত বেশি আপনি আধিপত্যের দিকে, আমি যখন বৈচিত্র্যকে অস্বীকার করব, ঠিক, বৈচিত্র্যকে অস্বীকার করব, ঠিক। এবং সেই বৈচিত্র্যকে অস্বীকার করে, এই জন্য আম্বেদকর প্রথম আমাদের কনস্টিটিউশনে যেটা লেখা আছে যে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। হ্যাঁ। প্রতিটা রাষ্ট্রের, Union প্রতিটা of স্টেট, states। রাজ্যের আলাদা আলাদা করে ভাষা, আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা আলাদা খাওয়া দাওয়া, পোশাক, সমস্ত কিছুই আলাদা। আমরা ছোটবেলা থেকেই পড়েছি এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এবং এই মিলনের মাঝে দেখো মিলন মহান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এক্স্যাক্টলি। এবং এই ঐক্যটা থাকবে যদি মাত্র এইটাকে আমরা মেনে নিই, যে আমাদের মধ্যে নানান বৈচিত্র্য আছে, নানান মত আছে, আমরা একে অপরের সাথে মানে মত বিনিময় করব, আলোচনা করব, এবং করে সেইভাবেই আমরা এগিয়ে যাব, একে অপরের হাত ধরে, যদিও আমরা আলাদা আলাদা, কিন্তু এটাকে করে যাব। এই জায়গাটা, এটাকে ধ্বংস করে এই দেশটাকে, এই অখণ্ড ভারতের নামে আসলে এরা এই হোমোজেনাইজেশন করছে, যেটা আবার কর্পোরেট স্বার্থেরও খুব ভালো রক্ষা করে, জুড়ে আছে। কারণ ধরুন আজকে একটা জিন্সের ব্র্যান্ড, সে ভারতবর্ষের মেঘালয় থেকে শুরু করে একেবারে কেরালা পর্যন্ত ওই ব্র্যান্ডটা, ওই প্রোডাক্টটাই চালাতে চাইছে, ওই কালচারটা সমস্ত কর্পোরেটরা চালাতে চাইছে। এটারও একটা হচ্ছে হোমোজেনাইজেশন। এই হোমোজেনাইজেশনটা একেবারে দেশকে ধ্বংস করবে ছাড়া আর কোনো রাস্তা নেই, বৈচিত্র্যটাই নষ্ট করবে। সব জায়গায় এক দেশ এক নেতা, এক দেশ এক নেতা, এক আইন, এক নির্বাচন, সবকিছু এক। এই এক দিয়ে তো অখণ্ড করা যায় না।
যত বেশি আপনি এক করতে চাইবেন, তার বৈচিত্র্যকে ধ্বংস করতে চাইবেন, তার স্বতন্ত্রতাকে মেরে দিতে চাইবেন, তার ওপর দাঁড়িয়ে ইউনিফিকেশনের কথা বলবেন, তত বেশি সেটা অধীনতামূলক। একদম। এই অধীনতামূলক মিত্রতা নীতি যেটা ব্রিটিশের ছিল, সেইটা আজকে তো এরা করছে, এবং এর মধ্য দিয়ে আপনি কোনো কিছু গড়তে পারবেন না, যার ফলে ইতিহাসে এরা কোনো কিছু গড়তে পারেননি। অশোক কিভাবে করেছিলেন, আমরা একসময় অশোক নিয়ে আলোচনা করেছিলাম। অশোক কিভাবে করেছিলেন? অশোকের সাম্রাজ্য ভারতবর্ষে অতদিন আগে একটা প্রথম সাম্রাজ্য, যেটা অত দীর্ঘ অঞ্চল জুড়ে একেবারে মানে শ্রীলঙ্কা পর্যন্ত এই যে একটা এটা তিনি কিভাবে করেছিলেন? এটা মেরে ধরে তিনি তো করেননি। তিনি বৈচিত্র্যকে ধ্বংস করে করেছেন, গলা টিপে করেছেন? করেননি। যখনই আপনি এইভাবে করতে যাবেন, তখনই আপনি যেটা হবে সেটা আসলে আপনি খণ্ডের কথাই বলবেন, খণ্ডিত করবেন, এবং আরএসএস এর হাতে ভারতবর্ষ আগামী দিনে আরো অনেক এই খণ্ডীকরণ ক্ষতি হবে, মানে এই যে মানে খণ্ডিত হয়ে যাওয়া, এই যে মানসিকভাবে এলিয়েনেশন ফিল করা। একদম এইটা সাংস্কৃতিক জাতীয়তা। অপূর্ব সুন্দর কথা বলেছেন সুমিতদা। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ঝাড়খণ্ড থেকে জয়পাল সিং মুন্ডা উনি নির্বাচিত হয়ে এলেন। নির্বাচিত হয়ে এসে আদিবাসী পরম্পরার মধ্যে যে অধীত জ্ঞান, যেটা আপনি বললেন, যে বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রকৃতির সঙ্গে লড়াই করার অধীত জ্ঞান, বৈচিত্র্যময় একদম, সেই জ্ঞান সম্পর্কে তিনি বক্তব্য রাখলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তখন তার বক্তব্য শুনে আলাদা ধারা, আম্বেদকর যেহেতু এই বৈচিত্র্যের কথা বলেছেন, আলাদা ভাবে ও যা বলেছে প্রত্যেকটাকে মান্যতা দিয়ে এই যে আদিবাসীদের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে, আদিবাসী ভাবনা রয়েছে, প্রকৃতি ভাবনা রয়েছে, সেই প্রকৃতি ভাবনাগুলো জুড়ছে সংবিধানের মধ্যে দিয়ে, এবং প্রত্যেকের জ্ঞান একত্রিত হচ্ছে সংবিধানের মধ্যে দিয়ে। এতগুলো ভাষা, এতগুলো লিটল প্র্যাকটিস, সবকিছু সংবিধানের মধ্যে দিয়ে আস্তে আস্তে আসছে, এবং জ্ঞানের একটা ভান্ডার তৈরি হচ্ছে এই কনস্টিটিউশন। ফলে কি হচ্ছে, প্রত্যেকেই মনে করছে আমার অধীত জ্ঞান তো সংবিধানে রয়েছে, আমার একটা প্রতিনিধিত্ব আছে, আমার প্রতিনিধিত্ব আছে। মোহন ভগবতরা এই প্রতিনিধিত্বকে ধ্বংস করতে চাইছে। আমরা আরেকটা জায়গায় আসি, এই প্রকৃতিকে, এই যে ভাবনাটাকে, মানুষের অংশগ্রহণের যে ভাবনাটাকে, তো মুসলিনিও ধ্বংস করতে চেয়েছিল, হিটলারও ধ্বংস করতে চেয়েছিল, যত এবং ফ্যাসিস্ট ডিক্টেটর তারা সকলেই এটাকে ধ্বংস করতে চেয়েছিল, এবং দেখিয়ে দিয়েছিল একটা সময় পর্যন্ত, একটা টাইম পর্যন্ত দেখিয়ে দিয়েছিল হ্যাঁ করা যায়, এক সবকিছু করা যায়। কিন্তু আলটিমেট রেজাল্ট কি হয়েছিল শঙ্কর? আলটিমেট যেখানে ওই রবীন্দ্রনাথের একটা আছে, সেটা হচ্ছে যে ওদের বাঁধন যতই শক্ত হবে একদম ততই বাঁধন টুটবে। মানে যত বেশি তারা করা হবে, যত বেশি তারা দমন কেন্দ্রিক হবে, দমন প্রিয় হবে, তত বেশি বিদ্রোহ হবে, তত বেশি বিরোধিতা হবে। এবং আজকের ভারতবর্ষকেও যদি আমরা খেয়াল করে দেখি, আজকের ভারতবর্ষেও তারা খুব স্বস্তিতে নেই। তারা যতটা মনে করছে যে আমার হাতে বোধহয় নিরঙ্কুশ ক্ষমতা, সেই নিরঙ্কুশ ক্ষমতা কিন্তু আজকের ভারতবর্ষও তাদের নেই। গোটা দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত, এবং এটা তো তাদের বিরুদ্ধে ছিলই, ঐতিহাসিকভাবে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত তারা বিরুদ্ধে, তারা সেখানে খুব একটা দাঁত ফোটাতে পারে না। এখন মূল যে উত্তর ভারতেও দেখা যাচ্ছে একের পর এক বিদ্রোহ কিন্তু গড়ে উঠছে। গোটা কৃষক আন্দোলনটাই কিন্তু উত্তর ভারত থেকে তৈরি, উত্তর ভারত থেকে তৈরি। আমি বলছি যে এই যে যেটা বললো রবীন্দ্রনাথের লাইন, তোদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, এই যে কথাটা, এটা আরএসএস এর ক্ষেত্রে বা আজকের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখছি। আরএসএস কি চেষ্টা করছে, যেটা ঔপনিবেশিক শাসকও করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে জীবনের সমস্ত ক্ষেত্রে একটা স্পেকট্যাকেল তৈরি করো। রাম মন্দির একটা বড় স্পেকট্যাকেল, হ্যাঁ, আমাদের জুডিশিয়ারিকেও একটা স্পেকট্যাকেল, আজকেও সেটা আমরা মেনে চলি। কালো কোট, এই গরমের মধ্যে কালো কোট পরে ইত্যাদি ইত্যাদি, এইগুলো মেনে চলা হয়, ওকে জাজকে মিলর্ড বলতে হয় ইত্যাদি, এইসব স্পেকট্যাকেল তৈরি করা। এই স্পেকট্যাকেলের মাধ্যমে হিটলারও এইসব কাজ করেছিল। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে ভারতে একের পর এক স্পেকট্যাকেল, আমরা অনেকেই হয়তো প্রগতিশীল মানুষরাও আমরা ভাবছি যে কোথায় যাচ্ছে, কোন রসাতলে দেশটা যাচ্ছে, এইভাবে আমাদের দেশটাকে তৈরি করা হয়েছে।
কিন্তু যেটা ভুলে যাচ্ছি আরেকটা স্পেকটাকলও আছে, সেটা হচ্ছে সেটা খুব স্পেকটাকুলার, সেটার কথা আমাদের কিন্তু এখন বারবার করে বলতে হবে। সেটা হচ্ছে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ওদের যতই স্পেকটাকেল করুক সেগুলোকে ছাপিয়ে যাচ্ছে। রাম মন্দির আন্দোলন, রাম জন্মভূমি আন্দোলন হয়েছে, তারপর অনেক কিছু হয়েছে, ওখানে হেরে গেছে। ওখানে হেরে গেছে শুধু তাই নয়, সেই নিয়ে যা লোকসভা ভোটে রাম মন্দিরকে নিয়ে একটা ভেবেছিল যে ওটা নিয়ে আমরা বড় জায়গা তৈরি করতে পারবো, কিন্তু করতে পারেনি। তো সেইভাবে কিন্তু আমরা যদি পাল্টাকে আমরা যে স্পেকটাকুলার আমি বলছি, সেই যে স্পেকটাকুলার শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনগুলো আছে। শুধু উত্তর ভারতের কথা বলছে শঙ্কর, উত্তর ভারতের কৃষক আন্দোলন একটা বড় আন্দোলন, যেখানে প্রথম 20 সালের যে আন্দোলন শুরু হয়েছিল, 1 বছরের মধ্যে কিন্তু 3টে আইন যার বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল সেটাকে সরিয়ে নিতে হয়েছে। কিন্তু তারপরেও চেষ্টা করছে নানানভাবে। কিন্তু ইরানি যে মারুতি সুজুকি কোম্পানিতে বিশাল জনসমাবেশ হচ্ছে কৃষক শ্রমিকদের এবং বিরাট আন্দোলন চলছে। আমাদের এখানে আরজি কর নিয়ে যে আন্দোলন, এগুলো সবই কিন্তু একটা জায়গাতেই আসছে, যে একটা মানে যারা গভর্নিং করছে তাদের বিরুদ্ধে একেবারেই শাসকের বিরুদ্ধে এই লড়াইটা চলছে। দেখুন, আমি বলছি যে ধর্মীয় বিষয়ের মধ্যেও যদি আপনি দেখেন, অর্থনৈতিক লড়াই, সামাজিক লড়াই তো আছেই, সেটা হচ্ছে এমনকি ধর্মীয় জায়গার মধ্যেও যদি আপনি একেবারেই আদিবাসীরা তারা তাদের ধর্মের স্বতন্ত্র স্বীকৃতির জন্য সারা ভারতবর্ষ জুড়ে একটা বড় লড়াই কিন্তু শুরু করেছে একদম তাই। যে আমাকে তুমি জবরদস্তি এই যে হিন্দু আমব্রেলার মধ্যে ঢোকাতে চাইছো, এটা আমরা মানবো না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যত বেশি ওরা এই ওদের ধারণাগুলোকে মানুষের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তত বেশি তাদের নিজেদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব একের পর এক দ্বন্দ্ব আছে সামনে চলে আসছে। এতে দক্ষিণ ভারতের লিঙ্গায়েতরা তারা বলছে যে আমরা হিন্দুই নই, লিঙ্গায়েতরা তারা কিন্তু একটা বড় আন্দোলন, সারনা লিঙ্গায়েত এই লড়াই সরে আসছে। যত বেশি আপনি চেপে ঐক্যবদ্ধ করতে, গলা টিপে যত শক্ত হবে তত বেশি এই যে 2-3 বছর ধরে দিল্লিতে নাগপুরের সামনে, একেবারে ওদের অফিসের সামনে হাজার হাজার মানুষ শপথ নিচ্ছে, ঠিক ঠিক আম্বেদকরের 22 প্রতিজ্ঞার শপথ নিচ্ছে যে আমরা তোমাদের ব্রহ্মা, বিষ্ণু, মহেশকে মানি টানি না বলে শপথ নিচ্ছে হাজার হাজার মানুষ প্রতি বছর। রবীন্দ্রনাথের কথায়, তোদের বাঁধন যত শক্ত হবে ততই বাঁধন টুটবে। অর্থাৎ এই যে যদি এক বজ্ঞা একটা নীতি, কোন শাসক সে যতই রক্ত চোখওয়ালা শাসক না হোক না কেন, সেই শাসক জনগণের যে প্রতিনিধিত্বকে কোনোদিন আটকাতে পারবে না। এটাই আমাদের দুই আলোচক এতক্ষণ ধরে আপনাদের সামনে এটাই উপস্থিত করলেন। মোহন ভাগবতরা এখনো শিক্ষিত হতে পারেনি, এখনো সিভিলাইজড হতে পারেনি। আমার মনে হয় মোহন ভাগবতের এই কথা বলার পরে তার ভারতবর্ষের একটি দানা, একটি পানি গ্রহণ করা উচিত নয়। কারণ সে যেভাবে প্রতিপালিত হয়েছে, এই ভারতবর্ষে তাকে খাদ্য দেওয়ার জন্য একটা কনস্টিটিউশন তৈরি হয়েছে, সেই কনস্টিটিউশনের জন্য, সেই অ্যাসেম্বলির জন্যই সে খাবার পেয়েছে, সে বড় হয়েছে। কিন্তু তার চিন্তা ভাবনাকেও বিকশিত করার জন্য কনস্টিটিউশনই তাকে দিয়েছে অধিকার, মত প্রকাশের অধিকার। আজ মত প্রকাশের অধিকার পেয়ে মোহন ভাগবত সেই সংবিধানটাকে অগ্রাহ্য করছে, ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে অগ্রাহ্য করছে, ভারতের স্বাধীনতা সংগ্রামকে অগ্রাহ্য করছে। এটা আমাদের আলোচকরা কিছুতেই মানতে পারছেন না। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের দুজন সমাজকর্মীর এই আলোচনা শুনলেন, আপনাদের সবাইকে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।